বলেছে যে অন জানুয়ারি 1, 2012 দ্য লেজার অফ শামিম শামিন কোম্পানি কন্টেইন ইটস ফলোইং কারেন্ট লাইবিলিটিস। শামিম কোম্পানির কিছু কারেন্ট লাইবিলিটিস তথ্য নিচে দেওয়া আছে। কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্ট, হিসাব, ব্যালেন্স দেওয়া আছে। কোনো কিছু ব্যালেন্স দেওয়া থাকলে সেটা তার লেজারের ব্যালেন্স। কিসের ব্যালেন্স? লেজারের ব্যালেন্স। শামিম কোম্পানির লেজারের ব্যালেন্স দেওয়া আছে। অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট কেন? সকল দায়ী ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে কত? 40,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবলের ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে 40,000 টাকা। তারপরে বলেছে সেলস ট্যাক্স পেয়েবল। তারপরে কি বলেছে? সেলস ট্যাক্স পেয়েবল। দেখো সেলস ট্যাক্স পেয়েবল এর ব্যালেন্স দেওয়া আছে কত? দেওয়া আছে সেলস ট্যাক্স পেয়েবল এর ব্যালেন্স। সেলস ট্যাক্স পেয়েবল ব্যালেন্স দেওয়া আছে 15,000 টাকা। সেলস ট্যাক্স পেয়েবল এর ব্যালেন্স দেওয়া আছে 15,000 টাকা। আচ্ছা, এরপরে বলেছে যে আর্নড সার্ভিস রেভিনিউ। আর্নড সার্ভিস রেভিনিউ ব্যালেন্স দেওয়া আছে 22,000 টাকা। এই যে ব্যালেন্স গুলো দেওয়া আছে, এই ব্যালেন্স গুলো কি ব্যালেন্স? সবই দায়। আর দায়ের যে ব্যালেন্স থাকে সেগুলো কি হয়? দায়ের যে ব্যালেন্স থাকে সেগুলো সব কি হয়? ক্রেডিট হয়। তাহলে এই যে অ্যাকাউন্ট পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল, আর্নড সার্ভিস পেয়েবল, এই যে ব্যালেন্স গুলো দেওয়া হয় সব ক্রেডিট ব্যালেন্স। দায়ের ব্যালেন্স, আর দায়ের ব্যালেন্স গুলো সব কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে এগুলোর ব্যালেন্স দেওয়া রয়েছে। আর্নড সার্ভিস রেভিনিউটা দায়, অলওয়েজ দায়। অনুপার্জিত আয়টা অলওয়েজ কি? দায়। ডিউরিং দ্য জানুয়ারি ফলোইং ট্রানজেকশন অকার্ড। জানুয়ারিতে কিছু নগদ লেনদেন কি হয়েছে? সংঘটিত হয়েছে। তাহলে জানুয়ারি মাসে কিছু নগদ লেনদেন সংঘটিত হয়েছে। কি কি নগদ লেনদেন সংঘটিত হয়েছে সেটা এখন আমরা দেখবো। 1 নম্বরে বলেছে জানুয়ারি 1 সোল্ড মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ বিক্রি করেছি ফর ক্যাশ, নগদে। টাকা 19,800, হুইচ ইনক্লুডিং 10% সেলস ট্যাক্স। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 10% সেলস ট্যাক্স দিতে হবে। তাহলে সোল্ড করেছি মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে 19,800 টাকায়, হুইচ ইনক্লুডিং সেলস ট্যাক্স। দেখো এখানে কোন মেথড বলেছে? ইনক্লুডিং মেথড বলেছে। কোন মেথড বলেছে? ইনক্লুডিং। এটা একটু আন্ডারলাইন করব আমরা। এখানে বলেছে কি? ইনক্লুডিং মেথড। দেখো ইনক্লুডিংটা আমি রেড কালার করে দিয়েছি। তো ইনক্লুডিং মেথড বলেছে। ইনক্লুডিং মেথড বললে আমরা যখন ভ্যাটের অঙ্ক করেছিলাম, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে ভ্যাটের অঙ্ক যখন করেছিলাম তখন ইনক্লুডিং মেথড হলে ভ্যাট কেটেছিলাম 15/115। যারা পাওনি বা যারা বোঝোনি তারা সমস্যা নেই, আবারও একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। যে ভ্যাটের অঙ্ক হলে ভ্যাট কাটতে হয় 15/115, কিন্তু আমাদের তো এখানে ভ্যাট না, এটা কি? ট্যাক্স। এটা কি? ট্যাক্স। তাহলে ট্যাক্স কত কাটবো? যা দেওয়া থাকবে তাই কাটবো। ট্যাক্স নিয়ে তো আর কোনো কোশ্চেন নেই। ভ্যাট দেওয়া না থাকলে 15/115। ভ্যাট দেওয়া না থাকলে কত? 15/115। কিন্তু ট্যাক্স যা থাকবে তাই। কর। তো ভ্যাট হচ্ছে মূল্য সংযোজন কর, আর ট্যাক্স কিন্তু আলাদা। তো এই ট্যাক্স কত দেওয়া আছে? 10%। তাহলে এখানে কত পার্সেন্ট কাটতে হবে? 10/110। যদি 20 থাকতো 20/120। 7 থাকলে 7/107। কোন মেথড হলে? ইনক্লুডিং মেথড হলে। এখন মার্চেন্ডাইজ সোল্ড করেছি, বিক্রি করেছি, সেই জাবেদা দিব। তো দেখো 1 নম্বর রিকোয়ারমেন্ট কি বলেছে? জার্নাল, জাবেদা করো। রিকোয়ারমেন্ট একে বলেছে জার্নাল করতে। রিকোয়ারমেন্ট একে জার্নাল করতে বলেছে। তো আমরা জার্নাল করব। আগে ছক কাটলাম, একটু দেখে নিবা তারপরে উঠাবা। কেউ এখন খাতায় অঙ্ক উঠাবা না, আমি এখন বুঝাবো, সবাই মনোযোগ দিয়ে দেখে নিবা। তারপর যখন বলবো যে উঠান তখন উঠাবেন। তাছাড়া যদি কেউ উঠাতে যান আপনারা কিন্তু ভুল করবেন। তাহলে দেখেন, শামিমা কোম্পানি জার্নাল এন্ট্রিজ। তাহলে আমাদের এখন জাবেদা করতে হবে। ডেট, পার্টিকুলার্স, ডিফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, প্রথম জানুয়ারি 1, 2000, জানুয়ারি 1, 2012 কি বলেছে? যে ক্যাশ সেলস করেছে। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে বিক্রি করেছে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আর কি দেবে? ট্যাক্স দেবে। তাহলে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। মেথডটা ফলো করেন। কেউ পারেন না, কোনো দরকার নেই, আজকে শিখুন, মেথডটা ফলো করেন। ইনক্লুডিং, কোন মেথড? ইনক্লুডিং। ইনক্লুডিং হলে টাকা বসবে ক্যাশের ঘরে। কার ঘরে টাকা বসবে? ক্যাশের ঘরে। প্রশ্নে কয় টাকা দেওয়া আছে? 19,800 টাকা। এই 19,800 টাকা কোথায় বসবে? ক্যাশের ঘরে। তাহলে এই যে ক্যাশের ঘরে বসালাম 19,800। তাহলে ইনক্লুডিং হলে প্রশ্নে যে টাকা থাকবে সেটা কার ঘরে বসবে? ক্যাশের ঘরে। ভালোভাবে এই ক্লাসের রেকর্ডটা আমি ফেসবুকে ছাড়বো, সবাই এখান থেকে বারবার দেখে নেবেন। তাহলে ইনক্লুডিং মেথড হলে, ইনক্লুডিং মেথড হলে প্রশ্নে যে টাকাটা থাকবে সেটা বসবে কোথায়? ক্যাশের ঘরে। বসালাম ক্যাশের ঘরে 19,800 টাকা। আচ্ছা, ভ্যাট কাটতে, ট্যাক্স কাটতে হবে। ট্যাক্স যা থাকবে সেটা দ্বারা ট্যাক্স কাটতে হবে। কত আছে? 10%। 10/110। টাকা কত? সেলস ট্যাক্স বের করবো কিভাবে? 19,800 গুণ 10/110। 19,800 গুণ 10/110। তাহলে ভাইয়া একটু আগে না বললেন মানে ডাইরেক্ট কেটে দিব 10%? না, ডাইরেক্ট কাটার কথা তো বলিনি।
আমি বলেছি ইনক্লুডিং হলে 15/115 ভ্যাট কাটতাম, তাহলে ট্যাক্স কি কাটবো, যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ, 10 থাকলে 10/110, 20 থাকলে 20/120। পার্সেন্টেজ সরাসরি কাটার কথা তো বলিনি, ইনক্লুডিং হলে কাটা যাবে না, এক্সক্লুডিং হলে সরাসরি পার্সেন্টেজ কাটা যাবে। তাহলে গুণ 10/110। তাহলে দেখো ট্যাক্স কাটলাম 19,800 গুণ 10/110 কত হবে, 1800, 1800 টাকা। কাটো, কেটে দেখো 1800 টাকা হবে। তাহলে আমরা কত পেলাম, 1800 টাকা ট্যাক্স পেলাম। লক্ষ্য করো আমি কিন্তু আগে বলেছি দেখে নিতে। প্রথমে প্রশ্নের টাকা ইনক্লুডিং হলে কোথায় বসাবো, প্রশ্নের টাকা ইনক্লুডিং হলে ক্যাশের ঘরে বসাবো। এই যে প্রশ্নের টাকা ইনক্লুডিং হয়েছিল, ক্যাশের ঘরে বসালাম। দেখো কালার করে দিচ্ছি। এরপরে ট্যাক্সের টাকা বের করবো। ট্যাক্সের টাকা 19,800 গুণ কত পার্সেন্ট আছে, 10%, এই জন্য 10/110, মানে যে পার্সেন্টেজ থাকবে 100-র সাথে সেই পার্সেন্টেজ যোগ করে নিচে দিতে হবে। কত হয়, 1800। এবার সেলসের টাকাটা কিভাবে বের করবো, লক্ষ্য করো। সেলসের টাকা 19,800 ছিল ক্যাশের টাকা, মাইনাস ট্যাক্সের টাকা আছে 1,800। 19,800 থেকে 1,800 বাদ দিলে কত হয়, 18,000 টাকা। তাহলে বিক্রয় করেছি ইনক্লুডিং মেথডে 10% সেলস ট্যাক্সে। জাবেদা দেখেছেন, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। প্রশ্নে টাকা ছিল 19,800, বসবে ক্যাশের ঘরে, ট্যাক্স কাটতে হবে 10/110, কেটে কত হলো 1800। ক্যাশের থেকে ট্যাক্সের টাকা বাদ দিয়ে যা হয়েছে, দেখুন ক্যাশের থেকে ট্যাক্সের টাকা বাদ দিয়ে যা হয়েছে সেটা বসিয়ে দিলাম সেলসের ঘরে। এনি কোশ্চেন, এনি কোশ্চেন? আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে কোনো কোশ্চেন নেই, সবাই বুঝেছেন। কেমন বুঝেছেন পরের অঙ্কগুলো আপনারা বাসায় করলে টের পাবেন, এখন চুপচাপ থাকলে আপনাদের ক্ষতি। ওকে, এরপরে জানুয়ারি 12 প্রোভাইড সার্ভিস সেবা প্রদান করেছে। খুব ভালো করে লক্ষ্য করুন, প্রোভাইড সার্ভিস সেবা প্রদান করেছে, এটা দেখেই মনে হতে পারে সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ। এটুকু দেখে অনেকে জার্নাল দিয়ে দেবে সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ, কিন্তু পরে কি বলেছে দেখুন, প্রোভাইড সার্ভিস সেবা প্রদান করেছি কাস্টমার ক্রেতাদের হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স, যাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম। কথাটা দেখেছেন, প্রোভাইড সেবা প্রদান করেছি সেই সমস্ত কাস্টমারদের যাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম। তাহলে কেউ যদি জাবেদা দেয় সার্ভিস রেভিনিউ আর আনআর্ন সার্ভিস রেভিনিউ, হবে না, কারণ যখনই অগ্রিম নিয়েছিলাম তখন জাবেদা দিয়েছিলাম সার্ভিস রেভিনিউ আর আনআর্ন সার্ভিস রেভিনিউ, কিন্তু এখন তাদের কি করতেছি, সেবা দিচ্ছি। তাই এখন সেবা দিচ্ছি, জাবেদাটা কি হয়ে যাবে, উল্টো হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লক্ষ্য করুন, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা, 15,000 টাকা। এনি কোশ্চেন? ভাই এখানে তো ক্যাশ আসছে, তো ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্যাশ হবে না? ক্যাশ কিভাবে আসলো, তুমি তো কি করেছিলে, প্রোভাইড সার্ভিস সেবা প্রদান করেছিলে ফর কাস্টমার সেই সমস্ত ক্রেতাদের হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স, যাদের কাছ থেকে নগদে টাকাটা নিয়েছিলে অগ্রিম। তো অগ্রিমে মানে আগে নিয়েছিলাম এখন সেবা দিচ্ছি, তাই? আগে নিয়েছিলাম এখন সেবা দিচ্ছি, তা আগে যখন নিয়েছিলাম সেবা দেওয়ার উদ্দেশ্যে, সেবা তো দেইনি, সেবা দেওয়ার উদ্দেশ্যে টাকা নিলে সেটা কি আনআর্ন, আর যতক্ষণ পর্যন্ত সেটা আয় না হবে ততক্ষণ পর্যন্ত সেটা আনআর্ন, আর যখনই আর্নড হবে সেটা কি আয়। এই কারণে তখন জাবেদা দিয়েছিলাম কি, আর এখন জাবেদা দিচ্ছি কি, সেটা লক্ষ্য করতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। পরে নেক্সট 15 পেইড সেলস ট্যাক্স। লক্ষ্য করো, পেইড সেলস ট্যাক্স, কোনো কিছু পরিশোধ করলে আমরা জানি কোনো কিছু পরিশোধ করলে সেটা কমে যায়, আর হচ্ছে ক্যাশ কমে যায়। তাহলে দেখো এখানে কি পরিশোধ করতেছি, ট্যাক্স পরিশোধ করতেছি। ইন ডিসেম্বর 2011 15,000 টাকা। 2011 সালে কত ছিল, 15,000 টাকা। কোথায় সেই 15,000 টাকা, ওই যে ব্যালেন্স দেওয়া ছিল সেলস ট্যাক্স পে বলে, যে ব্যালেন্স দেওয়া ছিল উপরে 15,000, ওই 15,000 টাকা এখন কি করতেছি, পরিশোধ করতেছি। তাহলে পরিশোধ করলে কি যাবে না, সেলস ট্যাক্স পেয়েবল কমে যাবে, তাহলে সেলস ট্যাক্স পেয়েবল দায় কমে গেলে ডেবিট, আর ক্যাশে দিচ্ছি তাহলে ক্যাশ ক্রেডিট। দেখো জাবেদা দিয়ে দিলাম সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট কত টাকা, 15,000 টাকা। এরপরে বলেছে 15 পেইড সেলস ট্যাক্স কালেকশনের তো হয়ে গেল 21 তারিখে বলেছে ব্রড টাকা 25,000। এবার লক্ষ্য করো, তোমাদের সেই ব্রেন টেস্ট হচ্ছে, এতদিন তোমরা যা করেছো। ব্রড টাকা 25,000, ব্রড করেছি কত টাকা, 25,000 টাকা। 12% আর 90 দিন নোট, কত পার্সেন্ট সুদে, 12% সুদে। কয় দিনের জন্য, 90 দিনের জন্য। কিসের মাধ্যমে, নোটের মাধ্যমে। অঙ্কের সাথে কি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ থাকলে কোন মেথড, ইন্টারেস্ট বেয়ারিং মেথড। ইন্টারেস্ট বেয়ারিং মেথডে ব্রড করলে, ইন্টারেস্ট বেয়ারিং মেথডে ব্রড করলে কি যাবে দেওয়া হয়, ইন্টারেস্ট বেয়ারিং মেথডে ব্রড করলে যাবে দেওয়া হয় ক্যাশ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। ভেরি গুড, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট 25,000 টাকা। কেউ কি পারবেন না, কেউ কি বুঝতে পারেননি এমন আছেন?
আচ্ছা, তারপরে দেখুন 25 সোল্ড 600 ইউনিট অফ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট। দেখো অন ক্রেডিট বলেছে, অন ক্রেডিট মানে কি বাকিতে, তাহলে বাকিতে কি করেছি সোল্ড করেছি। কত ইউনিট 600 ইউনিট, কয় টাকা করে 50 টাকা করে, প্লাস 10% সেলস ট্যাক্স। দেখো এই প্লাস 10% সেলস ট্যাক্স আমি কালার করে দিলাম। প্লাস বললে কোন মেথড, এক্সক্লুডিং মেথড, লিখে রাখো। প্লাস বললে কোন মেথড, এক্সক্লুডিং মেথড। প্লাস বললে কোন মেথড, এক্সক্লুডিং মেথড। কোন এন্ট্রির সাথে যদি প্লাস থাকে তাহলে কোন মেথড, এক্সক্লুডিং মেথড। তাহলে প্লাস বললে এক্সক্লুডিং মেথড, বারবারই বলছি প্লাস বললে এক্সক্লুডিং মেথড। ওকে, তা যেহেতু প্লাস বলেছে সেহেতু এটা কোন মেথড, এক্সক্লুডিং মেথড। এক্সক্লুডিং মেথডে কি করেছি, সোল্ড করেছি, বিক্রি করেছি কিসে, বাকিতে 50 টাকা করে 600 ইউনিট। সাবজেক্ট টু 1 ইয়ার ওয়ারেন্টি, একসাথে কত বছরের ওয়ারেন্টি দিতে হবে, 1 ইয়ার ওয়ারেন্টি, কস্ট কত পার্সেন্ট, 7%। তাহলে ওয়ারেন্টি কস্ট কত পার্সেন্ট, 7%। এখানে আবার ওয়ারেন্টিও বলে দিয়েছে, তাহলে ওয়ারেন্টি কস্ট কত পার্সেন্ট, 7%। তাহলে এন্টিটার দুটো জিনিস আছে, একটা হচ্ছে ট্যাক্স দিয়েছে আর একটা হচ্ছে ওয়ারেন্টি দিয়েছে। তো ওয়ারেন্টি এখন কি দিয়েছি, না দেবো কখন, যখন অ্যাডজাস্টিং জার্নাল করবো তখন ওয়ারেন্টির জাবেদা হবে। এখন তো আর ওয়ারেন্টির জাবেদা হওয়ার দরকার নেই, এখন শুধু কিসের জাবেদা হবে, বিক্রয় করেছি তার জাবেদা হবে। তাহলে কি বিক্রয় করলাম, প্রোডাক্ট বিক্রি করলাম, কত ইউনিট 600 ইউনিট, কত টাকা করে 50 টাকা করে। কোন মেথডে, প্লাস। প্লাস বললে কোন মেথড, এক্সক্লুডিং মেথড। কত পার্সেন্ট ট্যাক্স দিব, 10% ট্যাক্স। জাবেদা দেখো, বাকিতে বিক্রয় করেছি, জাবেদা কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, দিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আর সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এবার আমার টাকাটা কোথায় বসবে, একটু আগে মনোযোগ বিঘ্ন ঘটানো যাবে না, আমি লিখতে নিষেধ করেছি। একটু আগে 1 নম্বর এন্ট্রি যখন করেছিলাম তখন ইনক্লুডিং ছিল, ইনক্লুডিং আমরা টাকা বসাইছিলাম ক্যাশের ঘরে, আর এখন টাকা বসাবো কোথায়, এক্সক্লুডিং এ সেলস এর ঘরে। সেলস এর ঘরে মূল টাকা বসাতে হবে, সেলস এর ঘরে মূল টাকা বসালাম, কত ইউনিট 600 ইউনিট 50 টাকা করে। 600 ইউনিট 50 টাকা করে হলে কত হয়, 600 গুণ 50, 600 ইউনিট 50 টাকা করে হলে হয় 30,000 টাকা। এই যে 30,000 টাকা বসিয়ে দিলাম। এবার বলেছে প্লাস বললে কোন মেথড, এক্সক্লুডিং মেথড। এক্সক্লুডিং, কেউ ইনক্লুডিং ভেবেন না, এক্সক্লুডিং এর যা থাকবে সরাসরি সেই পার্সেন্টেজ কাটতে হবে। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট কাটবো, এই দেখো সেলস ট্যাক্স পেয়েবল কত পার্সেন্ট চেয়েছে, 10%। তাহলে কত টাকা বের হয়েছে, 600 গুণ 50 দিলে হয় 30,000। 30,000 সরি 30,000 গুণ কত পার্সেন্ট, 10%। তাহলে 30,000 গুণ 10%, তাই দিলাম 30,000 গুণ 10%। 30,000 এর 10% করলে কত হয়, 3,000 টাকা। এই যে দেখো ট্যাক্স পেলাম 3,000 টাকা। ওকে, ট্যাক্স 3,000 টাকা পেলাম। এবার দেখো প্রথম জাবেদায় সেলস এর টাকাটা বিয়োগ করে বের করেছিলাম, আমরা এখানে সেলস এর টাকা এখন সরাসরি পেয়েছি, ট্যাক্স এর টাকাটা আমরা 10/110 করেছিলাম কারণ ইনক্লুডিং ছিল, আর এখানে এক্সক্লুডিং বলে সরাসরি 10% কেটেছি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা কিভাবে বের করব, অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা যোগ করে বের করব। কোন মেথডে যোগ করতে হবে, এক্সক্লুডিং মেথডে যোগ করতে হবে, আর ইনক্লুডিং মেথডে কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা, সেলস এর টাকা আর ট্যাক্স এর টাকা যোগ করে 33,000 টাকা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে কোন মেথড, এটা হচ্ছে এক্সক্লুডিং মেথড। আর একদম প্রথমেরটা কোন মেথড ছিল, ইনক্লুডিং মেথড ছিল। এনি কোশ্চেন এনিওয়ান, এগেইন অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় জাবেদা করো, ইন্টারেস্ট এন্ড ওয়ারেন্টি, ইন্টারেস্টের এবং ওয়ারেন্টির। আচ্ছা আগে খুঁজে বের করি ইন্টারেস্ট কার সাথে ছিল, এই যে 21 তারিখের সাথে ইন্টারেস্ট রেট ছিল। ওয়ারেন্টি কার সাথে ছিল, 25 তারিখের সাথে। কারণ উপরে 15, 12, 1 এই যে তারিখগুলো রয়েছে ওগুলোর কি অ্যাডজাস্টিং জার্নাল করা লাগবে, আমি জোর করে হলেও করতে পারবো না, কারণ ওখানে তো আর ইন্টারেস্ট নেই, ওখানে তো আর ওয়ারেন্টি নেই। ইন্টারেস্ট আছে 21 তারিখে, ইন্টারেস্ট আছে 25 তারিখ, ওয়ারেন্টি আছে 25 তারিখ, এই দুটোর আমরা কি করব, অ্যাডজাস্টিং জার্নাল করব। আচ্ছা কয় বছরের চাইছে, এই দেখো এখানে ডেট দেওয়া আছে 31/1/2012, তার মানে কি কোনো বছর না 1 মাসের, 1 মাসের। কয় মাসের ওয়ারেন্টি চাইছে, 1 মাসের। 1 মাসের ওয়ারেন্টি যাবে করবো। এখন 1 মাসে যে কয়দিন ব্যবহার করেছি সেই কয়দিনের ওয়ারেন্টি হবে, সেই সরি 1 মাসে যে কয়দিন ব্যবহার করেছি সেই কয়দিনের সুদ হবে, আর ইন্টারেস্ট হবে সেই কয়দিনের। 1 মাসে যে কয়দিন ব্যবহার করেছি সেই কয়দিনের ইন্টারেস্ট হবে, ইন্টারেস্টের অ্যাডজাস্টিং জার্নাল হবে। আর ওয়ারেন্টির ক্ষেত্রে ওয়ারেন্টি সবসময় কয় বছরের, ওয়ারেন্টি সবসময় 1 বছরের। সুন্দর করে তোমাদের সূত্রের ক্লাসে লিখে দিয়েছিলাম বা শীটে এখনো লেখা আছে, দেখে নিতে পারো, ওয়ারেন্টি সবসময় কত বছরের, 1 বছরের। তাহলে দেখো এখন রিকোয়ারমেন্ট বি, অ্যাডজাস্টিং এন্ট্রি, রিকোয়ারমেন্ট বি অ্যাডজাস্টিং এন্ট্রি, আমরা এখন অ্যাডজাস্টিং এন্ট্রি করতেছি। তো খুব ভালো কথা, আমরা এখন অ্যাডজাস্টিং এন্ট্রি করব, রিকোয়ারমেন্ট বি তে অ্যাডজাস্টিং এন্ট্রি করব। প্রথমত কিসের, ইন্টারেস্টের। তাহলে জানুয়ারি 31, 2012
ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। অ্যাডজাস্টিং জাবেদা কি ইন্টারেস্ট বেয়ারিং মেথড ছিল না? দেখো তো এই যে কত তারিখ, 21 তারিখ পার্সেন্টেজ দেওয়া ছিল, তার মানে ইন্টারেস্ট বেয়ারিং মেথড। ইন্টারেস্ট বেয়ারিং মেথডে অ্যাডজাস্টিং জাবেদা কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এই যে আমরা দিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকাটা বের করার একটু দেখিয়ে দিই। দেখো কত টাকা, 25,000 টাকা। কত পার্সেন্ট সুদ চেয়েছিল? 12% সুদ। গুণ 10 ভাগ 360। কেন গুণ 10 ভাগ 360? এটা কেন? সবাই মনোযোগ দিয়ে দেখুন। গুণ 10 ভাগ 360 এটা কেন? এটার কারণ হচ্ছে দেখো কয় দিনের নোট ছিল? 90 দিনের। কিসের হিসাব চেয়েছে? দিনের হিসাব চেয়েছে। এখন আমি অঙ্ক করতেছি কয় মাসের? 1 মাসের। সেই 1 মাসের কয় তারিখে নিয়েছি সুদটা? 21 তারিখে। শেষ হবে কয় তারিখে? এই যে দেখো রেড কালার করে দিচ্ছি যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। কয় তারিখে নিয়েছি? 21 তারিখে। অ্যাডজাস্টিং জার্নাল চেয়েছে কয় তারিখে? ওই মাসেরই 31 তারিখে। তার মানে কয় দিনের? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। কয় দিন? 10 দিন। তাহলে 21 থেকে 31 কয় দিন? 10 দিন। তাহলে আমি ব্যবহার করেছি কয় দিন? 10 দিন। সুদ দেবো কয় দিনের? 10 দিনের। তাহলে কোনো কিছুর উপর পার্সেন্টেজ কাটলে কয় দিনের বের হয়? কোনো কিছুর উপর পার্সেন্টেজ কাটলে 1 বছরের বের হয়। 1 বছর সমান কয় দিন? 360 দিন। লাগবে কয় দিন? 10 দিন। এই জন্য গুণ 10 ভাগ 360। কত টাকা? 83 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত টাকা? 83 টাকা। এনি কোশ্চেন? ভাইয়া যদি এইখানটায় মাস থাকতো, ধরেন 3 মাস থাকতো ওই 90 দিন না থেকে, তখন কি আমরা গুণ 1/12 দিতাম? তখন গুণ 1/12 দিতে পারতাম না তখনও। কারণ কি তখন কি পুরো মাসটা ইউজ করেছি না 21 তারিখে নিয়েছি? 21 তারিখে। তখন দিনে কনভার্ট করতে হতো। 90 দিন দেওয়া আছে তাই বুঝতে পারছে যে দিনের হিসাব হবে। তখন কি করতে হতো? বুদ্ধি করে দিনে কনভার্ট করতে হতো। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা পরে বলেছে ওয়ারেন্টি। কিসের অ্যাডজাস্টিং জার্নাল? ওয়ারেন্টির অ্যাডজাস্টিং জার্নাল। তো ওয়ারেন্টির অ্যাডজাস্টিং জার্নাল মুখস্থ করতে হবে। কোন মেথডে ওয়ারেন্টি দেওয়া ছিল? এই যে দেখো পার্সেন্টেজ। 1 ইয়ার ওয়ারেন্টি এক্সেপ্টেড 7%। কত পার্সেন্ট ওয়ারেন্টি? 7% ওয়ারেন্টি। তাহলে পার্সেন্টেজ বা এভারেজ থাকলে ওয়ারেন্টি যাবে নাকি? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লাইবিলিটিস আন্ডার ওয়ারেন্টি পেয়েবল, এস্টিমেটেড লাইবিলিটিস আন্ডার ওয়ারেন্টি। এই যে দেখো এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটিস দিলেও হবে, আবার এস্টিমেটেড লাইবিলিটিস আন্ডার ওয়ারেন্টি পেয়েবল দিলেও হবে। এস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লাইবিলিটিস, ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট। 600 ইউনিট 50 টাকা করে। কত পার্সেন্ট ওয়ারেন্টি? 7% ওয়ারেন্টি। ওয়ারেন্টি সবসময় কয় বছরের হয়? ওয়ারেন্টি সবসময় 1 বছরের হয়। ওয়ারেন্টির কোনো দিন মাস বছরের হিসাব করার দরকার নেই। ওয়ারেন্টি সবসময় 1 বছরের কমপক্ষে। এর বেশি হলে সমস্যা নেই, কিন্তু কমপক্ষে কত? 1 বছরের। এনি কোশ্চেন অ্যাডজাস্টিং জার্নাল নিয়ে? দেখাতে বলেছে। তাহলে শো দ্য কারেন্ট লায়াবিলিটিস ইন দ্য ব্যালেন্স শিট অন 31/1/2012। তাহলে এখন আমরা কারেন্ট লায়াবিলিটিসটা দেখাবো। দেখো কারেন্ট লায়াবিলিটিস ব্যালেন্স শিট পার্শিয়াল ডিসেম্বর 31 ডিসি কেন? এখানে হবে 31 জানুয়ারি, 31/1/2012। আচ্ছা লায়াবিলিটিস প্লাস কমার্স ইকুইটি না, শুধু লায়াবিলিটিস। শুধু কি? লায়াবিলিটিস, কারণ শুধু দায়টুকু দেখাতে বলেছে। ছক কাটলাম। তাহলে ব্যালেন্স শিট, লায়াবিলিটিস, টাকা টাকা। দেখো সূত্রটা তোমাদের একটু টেকনিকে জানিয়ে দিই। এই পাশে আমি লিখে দিচ্ছি, কেউ যেন পরীক্ষার হলে লিখো না। যত ক্রেডিট, দায়ের যত ক্রেডিট আছে সব যোগ। এটা তো বহুতবার বলতেছি। যতগুলো ক্রেডিট, এখানে 2টো ক্রেডিট ডিসিবি, তাই ভেবো না যে 2টো ক্রেডিট হবে। যতগুলো ক্রেডিট আছে সব যোগ হবে, তার থেকে মাইনাস হবে কি ফাতেমা? ডেবিট গুলো মাইনাস হবে ভাইয়া। ডেবিট গুলো মাইনাস হবে। গুড। তাহলে যতগুলো ডেবিট আছে সব কি হবে? মাইনাস হবে। এখানে 2টো ডেবিট ডিসি বিদায় ভেবো না যে 2টা ডেবিট। যতগুলো ডেবিট থাকবে, যতগুলো ডেবিট থাকবে সব কি হবে? মাইনাস হবে। যতগুলো ক্রেডিট থাকবে সব কি হবে? প্লাস হবে। কিসের? লাইবিলিটিস এর। কারণ লাইবিলিটিস কি একটা? অনেকগুলো থাকতে পারে। এবার একটু লক্ষ্য করে নাও, দেখে নাও। প্রথমে একদম শুরু থেকেই শুরু করি। দেখো অ্যাকাউন্ট পেয়েবল, ব্যালেন্স দেওয়া ছিল কার? অ্যাকাউন্ট পেয়েবলের 40,000। অঙ্কে কোথাও অ্যাকাউন্ট পেয়েবলের কাজ করিনি, সরাসরি অ্যাকাউন্ট পেয়েবল বসে যাবে। কত? 40,000। এই যে দেখো সরাসরি অ্যাকাউন্ট পেয়েবল বসে গেছে। কত টাকা বসে গেছে? 40,000 টাকা। তারপরে দেখো কি আছে, তারপরে ব্যালেন্স দেওয়া ছিল কার? সেলস ট্যাক্স পেয়েবলের। কত? 15,000। দেখো সেলস ট্যাক্স পেয়েবল বসালাম। কত? 15,000। লক্ষ্য করো সেলস ট্যাক্স পেয়েবল বসাইছি। কত টাকা বসাইছি? 15,000। এখানে দেখে নাও সেলস ট্যাক্স পেয়েবল
আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবা। দেখো সেলস ট্যাক্স পেয়েবল বসালাম, কত বসালাম? 15,000। সেলস ট্যাক্স পেয়েবল বসালাম 15,000। এই যে দেখো সেলস ট্যাক্স পেয়েবল বসিয়েছি 15,000। আচ্ছা, এবার জার্নালে চলে যাও। জার্নালে দেখো সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট আছে কত? 1800। ক্রেডিট থাকলে কি করতে বলেছি? যোগ। এই যে দেখো 1800 যোগ করলাম। তারপরে দেখো সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট আছে 15,000। তারপরে সেলস ট্যাক্স পেয়েবল কি আছে? ডেবিট আছে 15,000। ডেবিট থাকলে কি করতে বলেছি? বিয়োগ। এই যে দেখো বিয়োগ করলাম 15,000। তারপরে দেখো একদম লাস্টে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট আছে কত? 3,000। ক্রেডিট থাকলে কি করতে বলেছি? ক্রেডিট থাকলে যোগ করতে বলেছি। এই যে দেখো যোগ করলাম 3,000। তাহলে টোটাল যোগ বিয়োগ করলে ব্যালেন্স কত হবে? টোটাল যোগ বিয়োগ করলে ব্যালেন্স হবে 4800, 4,800 টাকা। তাহলে ডেবিট গুলো যোগ, ক্রেডিট গুলো বিয়োগ করে দিয়েছি। এনি কোশ্চেন সেলস ট্যাক্স পেয়েবল নিয়ে? এনিওন? আচ্ছা, সেলস ট্যাক্স পেয়েবলের পরে চলে যাও আনআর্ন সার্ভিস রেভিনিউ। দেখো কি দেওয়া আছে? আনআর্ন সার্ভিস রেভিনিউ বসালাম। আনআর্ন সার্ভিস রেভিনিউ সেম ভাবে আনআর্ন সার্ভিস রেভিনিউ দেওয়া ছিল কত ব্যালেন্স? দেওয়া ছিল 22,000 এর ব্যালেন্স। কত ছিল? 22,000। ব্যালেন্স ছিল কত? 22,000, বসালাম 22,000। জার্নালে দেখো আনআর্ন কত ছিল? আনআর্ন সার্ভিস রেভিনিউ 12 তারিখ ডেবিট ছিল 15,000। ডেবিট থাকলে কি বিয়োগ। তাহলে 22,000 থেকে 15,000 বিয়োগ করলাম, থাকে কত? 7,000। দিলাম 7,000। আচ্ছা, তারপরে চলে যাও কোথায় কোথায় কোনো এন্ট্রি বাকি আছে? ক্যাশ তো সম্পদ, সেলস তো আসে না, সেলস ট্যাক্স হয়ে গেছে। আনআর্ন সার্ভিস রেভিনিউ হয়ে গেছে, সার্ভিস রেভিনিউ আসে না। সেলস ট্যাক্স পেয়েবল হয়ে গেছে, পে ক্যাশ তো আসবে না। বাকি আছে কি? নোট পেয়েবল। কি বাকি আছে? নোট পেয়েবল বাকি আছে। আচ্ছা, নোট পেয়েবল কি বাকি আছে? নোট পেয়েবল। নোট পেয়েবল কি দায়? কত টাকা নোট পেয়েবল আছে? নোট পেয়েবল আছে 25,000 টাকা। তাহলে নোট পেয়েবল, দেখো নোট পেয়েবল বসিয়ে দিচ্ছি। কত বসিয়ে দিচ্ছি? নোট পেয়েবল বসিয়ে দিলাম। নোট পেয়েবল কত? 25,000 টাকা। তাহলে নোট পেয়েবল বসিয়ে দিলাম 25,000 টাকা। এই যে নোট পেয়েবল বসিয়ে দিলাম 25,000। ওকে, নোট পেয়েবল 25,000 বসালাম। তারপরে কি বাকি আছে? আর কিছু বাকি নেই। এবার অ্যাডজাস্টিং জার্নালে যাও। দেখো ইন্টারেস্ট পেয়েবল, কোনো কিছুর সাথে পেয়েবল থাকলে সেটা কি? দায়। ইন্টারেস্ট পেয়েবল কত ছিল? 83 টাকা। এই যে দেখো ইন্টারেস্ট পেয়েবল 83 টাকা, বসিয়ে দিলাম ইন্টারেস্ট পেয়েবল 83 টাকা। তারপরে কি আছে? দেখো এস্টিমেটেড ওয়ারেন্টি পেয়েবল বা ওয়ারেন্টি লাইবিলিটিস। এই যে ওয়ারেন্টি লাইবিলিটিস বসিয়ে দিলাম কত টাকা? 2100 টাকা। এই যে আমাদের টোটাল দায়গুলো সব করা শেষ। এখন টোটাল যোগ বিয়োগ করে টোটাল লাইবিলিটিস কত হয়েছে? 78,983। যোগ বিয়োগ করে দেখবা ঠিক আছে কিনা, ভুল থাকতেও পারে যোগ বিয়োগে। তাহলে আমরা টোটাল আমাদের লাইবিলিটিসটা পেয়ে গেলাম। এখন এই যে ফর্মুলাটা ইউজ করলাম দায় বের করার, লাইবিলিটিস গুলো বের করার, এনি কোশ্চেন এনিওয়ান?